গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল নিশ্চিত করলেন ট্রাম্প। নেতানিয়াহুকে চুক্তির শর্ত মানতে বাধ্য করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান হামাসের। ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলার কনসেন্স জাহাজ নেওয়া হলো আশতুত বন্দরে। রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 অধিকার কর্মী। শিগগিরই পাঠানো হবে অন্য দেশে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলা, 2 কর্মকর্তা সহ 11 সেনা নিহত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শোক প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজান। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে কাতারও। যুদ্ধ শেষ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত রয়েছে এই চুক্তিতে। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির পর সব জিম্মিকে ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন। গাজায় সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা। অবশেষে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয়েছে দুই পক্ষ। হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্মতিপত্রে স্বাক্ষরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, এর ফলে খুব দ্রুত সব বন্দীকে মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে। এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য তিনি কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদেরও ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পরপরই বিবৃতি প্রকাশ করে হামাস। সেখানে গাজা যুদ্ধের সমাপ্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত সংবলিত একটি চুক্তি চূড়ান্ত করার কথা ঘোষণা করা হয়। একই সঙ্গে হামাস এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারিও নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্বের সমস্ত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে। এটি যুদ্ধবন্ধ, জিম্মি ও বন্দীদের মুক্তি এবং সহায়তা প্রবেশের দিকে নিয়ে যাবে, যার বিস্তারিত পরে জানানো হবে। এক বিবৃতিতে বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন। এই চুক্তির মাধ্যমে গাজায় চলমান সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার একটি নতুন পথ উন্মুক্ত হলো। প্রথম ধাপের সফলতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তি কতটা সুদূর প্রসারী হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রোম সরকার গণহত্যায় সহযোগিতা করেছে। এতে সই করেছেন 50 জন আইনজীবী, অধ্যাপক ও গণ্যমান্য ব্যক্তি। এবার ইতালির প্রধানমন্ত্রীর কাঁধেও চাপল গাজার রক্তক্ষয়ী যুদ্ধের দায়। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধানকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে সই করেছেন 50 জন আইনজীবী, অধ্যাপক ও গণ্যমান্য ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলকে হেলিকপ্টার ও নৌকামান দিয়েছে ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহেও অংশীদার রোম। অভিযোগকারীদের দাবি, এসব অস্ত্র ব্যবহার হয়েছে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধে। আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে তা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সরাসরি গণহত্যায় নয়। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আলাদা করে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে আন্তর্জাতিক বিচার আদালতে। এদিকে গাজা যুদ্ধ নিয়ে ইতালি জুড়ে চলছে বিক্ষোভ। শ্রমিক ইউনিয়ন ও ডক ওয়ার্কার্সের মতো সংগঠনগুলো খালাস বন্ধের হুমকি দিয়েছে। মিলানে হাজারো মানুষ মেলোনির ছবি হাতে গণহত্যার সহযোগী লিখে মিছিলও করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা নেয়ার পথে আটক কনসেন্স জাহাজকে ইসরায়েলের আশতুত বন্দরে নেওয়া হয়েছে।
জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 জন আছেন। আটককৃত অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ। শিগগিরই তাদের ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এদিকে আগের নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বন্দিদশায় মানসিক চাপ সৃষ্টি করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন অনেকেই। ইসরায়েলের অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবগুলো জাহাজ বুধবার আটক করে নেতানিয়াহু বাহিনী। সেদিনই বহরের আটককৃত কনসেন্স জাহাজকে নেওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে। আটককৃত অধিকার কর্মীরা নিরাপদে ও সুস্থ আছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শিগগিরই তাদের ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার কয়েকজন মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছালে তাদের পরিবার ও সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ও সংহতির স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায়। মুক্তি পাওয়া অধিকার কর্মীরা অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের ওপর মানসিক চাপ ও ভয়ভীতি দেখানো হয়। একই দিন তিউনিসিয়ায় ফেরা 15 অধিকার কর্মীও বন্দিদশায় দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক 9 মালয়েশীয় নাগরিকের মুক্তিতে তুরস্ক সহায়তা করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের ইসরায়েলি আগ্রাসনকে আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি আটককৃত অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে এবং ফ্লোটিলার ঘটনা প্রমাণ করে ইসরায়েল মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। দেশটির জ্বালানি খাত টার্গেট করে একের পর এক আক্রমণ করছে রুশ সেনারা। বুধবার চেরনিহিভে একটি তেলের ডিপোয় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থল অভিযানেও অগ্রগতির দাবি করেছেন পুতিন। ইউকে রাশিয়ার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে তাজিকিস্তান সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার ঘটনা বেড়েই চলেছে। বুধবার চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে তেলের ডিপোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভয়াবহ আগুন লেগে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ইউক্রেনে স্থল অভিযানে সব দিক থেকে অগ্রগতির দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে নতুন করে বসতি দখলে নিয়েছে এবং ইউক্রেনের জ্বালানি ও পরিবহন কেন্দ্রগুলোতে আঘাত এনেছে। রুশ কর্তৃপক্ষ আরও দাবি করেছে রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায় তারা প্রায় 200টি স্থানে একাধিক দিক থেকে হওয়া রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের সংঘাত আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় সীমান্তে বসবাসকারী প্রায় 4 লাখ মানুষকে সরিয়ে নেয়ার মহড়া চালিয়েছে লিথুয়ানিয়া। রাজধানী ভিলনিয়াসে চালানো মহড়ায় নাগরিকদের ট্রেনে করে নিরাপদ দূরত্বে অবস্থিত আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়। দেশটির সরকার নাগরিকদেরকে কয়েকদিনের রসদ ও জরুরি কাগজপত্র প্রস্তুত রাখতেও পরামর্শ দিয়েছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ন্যাটোর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর উত্তেজনা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের সরকার একই ধরনের প্রস্তুতি নিচ্ছে। ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপের বিরুদ্ধে রাশিয়া একটি সুসংগঠিত হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। সমুদ্রের তলদেশে কেবল কাটা, বিমানবন্দরে সাইবার আক্রমণ এবং নির্বাচনে প্রভাব ফেলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এগুলো হলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও দাবি তার। বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, বরং ড্রোনের সফটওয়্যার তৈরি করা থেকে শুরু করে সাইবার রেসপন্স টিম গঠন সব দিক থেকেই মনোযোগ দিতে হবে। ইউকে অবশ্যই এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে রাশিয়া। এই উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 দিনের সফরে গেলেন তাজিকিস্তানে। নাসরিন রুমি, সময় সংবাদ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের গুলি ও বোমা হামলায় সেনাবাহিনীর 2 কর্মকর্তা সহ 11 সদস্য নিহত হয়েছেন। ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-এ-তালিবান পাকিস্তান টিটিপি। দেশটির সেনাবাহিনীর আন্তঃসংযোগ দফতরের এক বিবৃতিতে জানা যায়, সেনা কর্মকর্তা ও সদস্যরা একটি অভিযান শেষে ফিরছিলেন। ওই অভিযানে টিটিপির 19 সদস্য নিহত হয়। নিহত সেনাদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানে আবারও অস্ত্রধারীদের হামলায় প্রাণ গেল সেনা সদস্যদের। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় বন্দুকধারীরা। এতে সেনা কর্মকর্তা সহ কয়েকজন সদস্য প্রাণ হারান। এই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওয়াকজাই জেলার আফগান সীমান্ত এলাকায় আগে থেকেই টিটিপির সন্ত্রাসীরা ওত পেতেছিল। সামরিক বাহিনীর গাড়িটি কাছাকাছি আসলে ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা। বন্দুক হামলার কিছুক্ষণের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমারও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে 2 কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। বাকি সেনা সদস্যদের বহনকারী আরেকটি গাড়িও এ সময় হামলার শিকার হয়। এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দফতর আইএসপিআর জানিয়েছে, হামলার শিকার সেনা কর্মকর্তা ও সদস্যরা একটি অভিযান শেষ করে ফিরছিলেন, যে অভিযানে টিটিপির 19 জন নিহত হয়। ওই অভিযানের জবাবে সেনা সদস্যদের গাড়িবহরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীটি। এদিকে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি। গত কয়েক মাস ধরে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা ও হামলা বেড়ে চলেছে। ভারতের অর্থ সহায়তায় আফগানিস্তান থেকে হামলাকারীরা প্রশিক্ষণ নিচ্ছে বলে দাবি করে আসছে শাহবাজ সরকার। যদিও এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে কাবুল, নয়াদিল্লি। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টাইফুন মাতমুর প্রভাবে ভিয়েতনামে বন্যা, ভূমিধস, 3 জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন। রোমানিয়ায় রেকর্ড বৃষ্টিতে বন্যায় রেড অ্যালার্ট জারি। শুল্ক ইস্যুতে কানাডার সঙ্গে আলোচনা জটিল হলেও ফলাফল ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ সময় ট্রাম্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি কানাডার এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার চেষ্টায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লালটাই গলায় ঝুলিয়ে নিজের পোশাকেও রেখেছেন রিপাবলিকানদের ছোঁয়া। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কার্নি। উদ্দেশ্য মার্কিন শুল্ক এবং 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সমঝোতায় আসা। ট্রাম্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি কানাডা এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময়ের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন কার্নি। এ সময় ট্রাম্প বলেন, ওয়াশিংটন এবং অটোয়ার মধ্যে প্রতিযোগিতামূলক বাণিজ্য বিদ্যমান হলেও তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেন তারা। ট্রাম্প বলেন, চুক্তির পুনর্মূল্যায়ন করবেন তিনি। নতুন চুক্তি সই করতেও হোয়াইট হাউস আগ্রহী বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও 2 দেশের সম্পর্কে স্থিতিশীলতা আনতে আলোচনায় বসার প্রস্তাব উঠে আসে, যেখানে শুল্ক কমানোর সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম দফার বৈঠকে কিছুটা শক্ত হতে দেখা গেলেও এবারের বৈঠকে কার্নির ব্যবহার ছিল একেবারেই উল্টো। ট্রাম্পকেও তার প্রতি প্রসন্নই হতে দেখা যায়। কার্নিকে একজন শক্তিশালী নেতা এবং দক্ষ সমঝোতাকারী হিসেবে আখ্যা দেন তিনি। বলেন, কিছু জটিল বিষয়ে আলোচনা হলেও কার্নির দল ইতিবাচক ফলাফল নিয়ে দেশে ফিরবেন। তবে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানের জন্য ক্রমেই কার্নির উপর চাপ বাড়ছে। এ অবস্থায় ব্যক্তিগত পর্যায়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে ধারণা তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকারি কার্যক্রম অচল থাকার 7ম দিনে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটের কারণে দেশজুড়ে শতাধিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। আবহাওয়াজনিত সমস্যা থাকলেও মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে জনবল ঘাটতিকে।
যুক্তরাষ্ট্রের শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। নিউ ইয়র্ক, ফিনিক্স, ডেনভার, লাস ভেগাস ও বারব্যাংক সহ বেশ কয়েকটি বড় বিমানবন্দরে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। গেল সোমবার একদিনেই যুক্তরাষ্ট্রে 4000-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর মধ্যে ডেনভারে 29%, নিউ ইয়র্কে 19% ও লাস ভেগাসে 15% ফ্লাইট দেরিতে পৌঁছেছে বলে জানায় ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ার। স্থানীয় নিয়ন্ত্রণ কার্যক্রম আপাতত মেমফিস সেন্টার পরিচালনা করবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়াজনিত সমস্যা থাকলেও মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে জনবল ঘাটতিকে। সরকারি অচলাবস্থায় 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও প্রায় 50,000 নিরাপত্তা কর্মকর্তা বিনা বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন। পরিবহন মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, অনেক কন্ট্রোলার অসুস্থতার অজুহাতে কাজে অনুপস্থিত থাকছেন এবং কিছু এলাকায় কর্মী সংখ্যা 50% কমে গেছে। এদিকে শাটডাউনের কারণে মার্কিন প্রশাসন আরও কিছু সরকারি কর্মসূচি বন্ধ করতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক মিটিংয়ে তিনি বলেন, আগামী 4-5 দিনের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই অবস্থা চলতে থাকলে এর প্রভাব ভয়াবহ হবে বলেও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সরকারি বাজেট সংকটে যুক্তরাষ্ট্রে 7 দিন ধরে বন্ধ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর। প্রায় 20 লাখ সরকারি কর্মীর বেতন বন্ধ রয়েছে, আর 7.5 লাখের বেশি কর্মী বাধ্যতামূলকভাবে বিনা বেতনে ছুটিতে আছেন। তবে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ও বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তারা বেতন ছাড়া দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে এলউড ইউএস আর্মি রিজার্ভ সেন্টারে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে টেক্সাস থেকে শতাধিক ন্যাশনাল গার্ড সৈন্য শিকাগোর রাস্তায় টহলের প্রস্তুতি নিচ্ছে। শিকাগো, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনে তার সাম্প্রতিক সেনা মোতায়েন বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে ইলিনয়েসের গভর্নর জেবি প্রিৎস্কার এ প্রয়াসকে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। সম্প্রতি ট্রাম্প বিদ্রোহ দমন আইন প্রয়োগের হুমকি দিয়েছেন, যা তাকে শহরগুলোতে সামরিক বাহিনী পাঠানোর পূর্ণ ক্ষমতা দিতে পারে। ভিয়েতনামে টাইফুন মাতমুর প্রভাবে ভারী বৃষ্টি থেকে বন্যা ও ভূমিধসে 3 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বেড়ে সড়ক, বাড়িঘর প্লাবিত হয়। অনেক এলাকায় ভূমিধসেরও ঘটনা ঘটে। বন্যা দুর্গত এলাকা থেকে এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে রোমানিয়ায় ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। গত একদিনে দেশটিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি মন্ত্রণালয়। এই অবস্থায় রোমানিয়ার দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন। শক্তিশালী টাইফুন হেলংয়ের প্রভাবে জাপানের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ঘন্টায় 198 কিলোমিটার বেগে জাপানের প্রধান দ্বীপে আঘাত হানতে পারে ঝড়টি। বর্তমানে এটি ইজু দ্বীপের কাছাকাছি অবস্থান করছে। টাইফুন মোকাবেলায় এরই মধ্যে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে জাপানের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঝড়ের প্রভাবে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বাড়িঘরের ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্তুগালে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। অভিবাসী বান্ধব প্রতিনিধি চান প্রবাসীরা। স্পেনের রাজধানী মাদ্রিদে নির্মাণাধীন 6তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 3 নির্মাণ শ্রমিক ও 1 নারী স্থপতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও 3 নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। ভবন ধসে পড়ার প্রায় 15 ঘন্টা পর মৃত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ভবনের বাইরের দেয়াল অক্ষত থাকলেও ভিতরের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শহরের পর্যটন নির্ভর এলাকায় অবস্থিত এই ভবনটি 4 তারকা হোটেলে রূপান্তরের কাজ চলছিল। মাদ্রিদের নির্মাণ সম্পত্তি নিবন্ধন অনুযায়ী এই ভবনটি 1965 সালে নির্মিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এভারগ্লেডস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা।
হেলিকপ্টারের মাধ্যমে বিমানের ভেতরে থাকা প্রশিক্ষক এবং শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বিমানটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্ঘটনাটি মিয়ামি এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে 20 মাইল দূরে হয়। আবারও ওমানের সড়ক দুর্ঘটনার খবর। ওমানের সড়ক দুর্ঘটনার নিহত 8 বাংলাদেশের সবার বাড়ি চট্টগ্রামে। এর মধ্যে 7 জনের বাড়ি সন্দ্বীপের শারিকাইত এলাকায়। পরিবারে চলছে শোকের মাতম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বীপ উপজেলা সন্দ্বীপের ঘরে ঘরে চলছে আসলে শোকের মাতম, কারণ এই উপজেলাতেই কিন্তু প্রায় 7 জনের মৃত্যু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি শাহাবুদ্দিনের সেই বাড়িতে। তার ঘরের মধ্যে যে আমরা সকাল থেকে দেখেছি যে আহাজারি এবং যে শাহাবুদ্দিনের যেই শিশুকন্যা যে আসিয়াকে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে বিএনপির নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তিনি রয়েছেন এবং তিনি বিভিন্ন যারা নিহত হয়ে তাদের পরিবারের কাছে গিয়ে তিনি সান্ত্বনা দিচ্ছেন পরিবারের। আমরা দেখতে পাচ্ছি সেই আসিয়াকে, যার বাবা শাহাবুদ্দিন আসলে গতকালই মারা গিয়েছেন। তো এখানে যে গতকালকে যেখানে মারা গেছে সেখানে প্রায় 7 জন যারা মারা গেছে তাদের পরিবারে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য আপনাদের পক্ষ থেকে আসলে কি দাবি দেওয়া হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে? আমরা মনে করি এটা একটা হৃদয় বিদারক ঘটনা। যে জায়গায় তারা মারা গেছে ওখানে অত্যন্ত স্পিডে গাড়ি চালাই, আমি নিজে ওই জায়গায় গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নির্দেশে আমি তাৎক্ষণিক চলে আসছি। আমরা দাবি জানাচ্ছি যে লাশগুলা যাতে আমাদের ওখানে যে বাংলাদেশ মিশন আছে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিকে অনুরোধ করব দ্রুত সময়ের ভিতরে লাশগুলা যাতে বাংলাদেশে এনে পরিবারের কাছে যাতে হস্তান্তর করে, এটাই আমাদের ডিমান্ড। আপনার ছেলের জন্য আপনার কি দাবি আছে? আমরা শাহাবুদ্দিনের বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তার মেয়েও রয়েছে। আমার ছেলে আনি দেন, আমার দাঁড়ি একটা, আমার ছেলে চাই, আমার ছেলে চাই, আমার ছেলে চাই, ভেতরে যাওয়ার চেষ্টা করব, সেখানেও কিন্তু কান্নার আহাজারি চলছে পরিবারের মধ্যে যারা আছে, যে মহিলাগুলো রয়েছে তাদের একটু দেখানোর চেষ্টা করি। সেখানেও কিন্তু আসলে কান্নার রোল চলছে পরিবারের ভেতরে। যারা দেখতে পাচ্ছি আপনাদের কি দাবি আছে? এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে গোটা পর্তুগালে ভোটের আমেজ। 12 অক্টোবর দেশটির 308টি মিউনিসিপ্যালিটি ও 3000-এর বেশি পৌর এলাকার বাসিন্দারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে বনফিম প্যারিশ অ্যাসেম্বলির সদস্য পদে সোশ্যালিস্টের পার্টির প্যানেলের নির্বাচনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। যারা নেতৃত্ব আসুক তারা যেন অভিবাসী বান্ধব হন, এমনটাই প্রত্যাশা দেশটির প্রবাসী বাংলাদেশিদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী বিভিন্ন বিলবোর্ড ও প্রচারপত্রে ছেয়ে গেছে পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট। 12 অক্টোবর দেশটির স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মেয়র, প্যারিশ কাউন্সিল বা পৌর অঞ্চলের প্রেসিডেন্ট প্রার্থী সহ বিভিন্ন দলের প্যানেলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিভিন্ন ব্যানার নজর কাড়ছে নগরবাসীর। কফি শপগুলোর আড্ডাতেও আলোচনায় আসন্ন নির্বাচন। শুধু লিসবন নয়, দেশটির 308টি মিউনিসিপ্যালিটি ও 3000-এর বেশি প্যারিশেই বইছে নির্বাচনী হাওয়া। বন্দরনগরী পোর্তোতেও জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচিত হলে কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন এমন নানা বিষয় তুলে ধরছেন প্রার্থীরা। চলমান আবাসন সংকটের পাশাপাশি নিরাপত্তা, আয় অনুযায়ী বাড়ি ভাড়া নিশ্চিত করা ও যানজট কমিয়ে আনার মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে যারাই নেতৃত্বে আসুক, পর্তুগালের অর্থনীতিতে অভিবাসীদের অবদান মনে রেখে তাদের প্রতি আন্তরিক থাকবে, এমনটাই আশা প্রবাসী বাংলাদেশিদের। আমরা ইমিগ্রেন্টের উপরে কোনো চাপ দেখতে না পারি,
এবং ইমিগ্রেন্টরা এদেশের বোঝা নয়, ইমিগ্রেন্টরা আসলে এই দেশের অর্থনীতির খাত হোক আর এই দেশের প্রত্যেকটা খাতে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি। মেয়র ইলেকশনে অন্তত সব জায়গায় ইমিগ্রেন্ট বান্ধব মেয়ররা নির্বাচিত হয়ে আমাদের ইমিগ্রেন্টের সব ধরনের সুযোগ সুবিধা সহজ করে দেবে। 2021 সালে অনুষ্ঠিত সবশেষ স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ 148 জন মেয়র নির্বাচিত হয়েছিল তৎকালীন ক্ষমতাসীন বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টি থেকে। এরপর সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। জনপ্রিয়তা বেড়েছে ডানপন্থীদের, তলানিতে ঠেকেছে উদারপন্থী বাম দলগুলোর জনসমর্থন। তাই জাতীয় নির্বাচনের পর এই নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যমও ভাবছে রাজনৈতিক দলগুলো। পর্তুগালের বন্দর নগরী হিসেবে পরিচিত পোর্তো শহরের বনফিম প্যারিশ অ্যাসেম্বলির সদস্য পদে সোশ্যালিস্ট পার্টির প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। তিনি এই নির্বাচনে অংশ নেয়া একমাত্র বাংলাদেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। তারা হলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর মিয়াঘি। স্থানীয় সময় বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের নামে ঘোষণা করে। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হয়েছে। বিজয়ীরা এমন কিছু অণু গঠন করেছেন যেগুলোর ভেতরে রয়েছে বিশাল ফাঁকা স্থান, যার মধ্য দিয়ে গ্যাস ও রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করা যায় মরুভূমিতে বাতাস থেকে পানি সংগ্রহে, কার্বন ডাইঅক্সাইড ধরে রাখতে এবং বিষাক্ত গ্যাস সংরক্ষণে অনুঘটক হিসেবে কাজ করতে। মানবজাতির বড় চ্যালেঞ্জ মোকাবেলায় মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে নোবেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। আগামী সোমবার অর্থনীতিতে পুরস্কারের মধ্য দিয়ে শেষ হবে এবছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা। It can the structure of diamonds, as you can see here. And if you know, so this year's award is about frameworks, as we heard, particular scale. And instead of using metal nails to the structure of diamonds. আলেপ্পো শহরে সংঘর্ষের পর অবিলম্বে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কুর্দি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর সেনাপ্রধান জানান তিনি দামেস্কে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডার মাজলুম আবদির সঙ্গে দেখা করেছেন। আলোচনার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগের প্রধান মারহাফ আবু কাসরা বলেন, সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলোতে যুদ্ধবিরতি কার্যকর হবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী এবং সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন সৈন্যদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর এই বৈঠক হয়। সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ব্যবসায় বিপ্লব ঘটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বখ্যাত মোবাইল কোম্পানিগুলো অন্যান্য দেশের তুলনায় দুবাইতে পণ্য বিক্রিতে বেশিরভাগই বাংলাদেশিদের উপর নির্ভর করছে। পাশাপাশি হাজার হাজার প্রবাসী গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। মোবাইল বিক্রয় ও ডিস্ট্রিবিউশনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে বর্তমানে শীর্ষ তালিকায় দুবাই। উৎপাদন যেখানেই হোক, বিক্রয় ও পাইকারি বাণিজ্যের জন্য অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 2000 থেকে 2025 সালের মধ্যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বেছে নিয়েছেন মোবাইল ফোন ব্যবসা। বর্তমানে শুধু দুবাই, আবুধাবি, শারজা, আজমান আর রাস আল খাইমায় আছেন 10 থেকে 15 হাজার বাংলাদেশি মোবাইল ব্যবসায়ী। এদের মধ্যেই অনেকে আছেন যারা মূল কোম্পানির অফিসিয়াল এজেন্ট বা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। বাংলাদেশে বসেও যারা অনলাইনে আমার কোম্পানিতে ব্যাক এন্ডে কাজ করে, বাংলাদেশে বড় একটা টিম আমার কাজ করে, এখানে যা কাজ করে তার মধ্যে 95% স্টাফ কিন্তু আমি বাংলাদেশ থেকেই নিই, বাংলাদেশিদেরই নিই। যদিও নতুন হোক, আমি তাদেরকে কাজ শেখানোর চেষ্টা করি। বাঙালিদের হাতের মুঠোয় মোবাইল মার্কেটটা, আমাদের বাঙালি ভাইদের অনেক বড় বড় কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানি আছে এখানে দুবাই মোবাইল মার্কেটে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে ভিসা বন্ধ থাকা আর ব্যাগেজ নীতিমালার পরিবর্তন সত্ত্বেও তাদের ব্যবসার বড় কোনো প্রভাব পড়েনি, কারণ আন্তর্জাতিক বাজার হিসেবে দুবাইয়ে তারা ঘাটতি পূরণ করতে পারছেন। তবে নতুন করে কর্মী নিয়োগ দিতে না পারায় জনবল সংকটে পড়েছেন তারা। বাংলাদেশে 2023-24 সালে ভিজিটর বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাই প্রায় দুবাই থেকে মোবাইল কিনে দেশে বিক্রি করতেন। আপনি যদি 4 দেওয়ালের ভিতরে থাকেন, আপনাকে আপনি জানবেন, 4 দেওয়ালের বাইরে গেলে সারা দুনিয়া আপনাকে জানবে। সো আপনি ফোকাস দিতে হবে অফলাইন থেকে অনলাইনে বেশি, কারণ বর্তমান যুগটা, বর্তমান সমাজটা
সব অনলাইন। হয়রানিতে পড়তে হয় এয়ারপোর্টের মাধ্যমে, কিন্তু সেটা আমরা কোনোভাবে সফল হতে পারি না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট সেটা আমাদের প্রবাসীদেরকে কোনোভাবে গাইড করে না। এদিকে ই কমার্সেও প্রবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ের কিছু ইলেকট্রনিক কোম্পানি মোবাইল বিক্রির পাশাপাশি অনলাইন প্রমোশন চালু করেছে। এতে ব্যবসা যেমন বেড়েছে, তেমনি গ্রাহকদেরও আস্থা অর্জনের দাবি তাদের দাবি সঠিক তথ্য আর সঠিক পণ্য সরবরাহ করতে পারলে ই কমার্স ব্যবসা দুবাইতে অত্যন্ত লাভজনক। দেশটির নিরাপত্তা ও কঠোর আইন থাকায় প্রতারণার সুযোগও নেই বলে জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে আটক হওয়া 25 প্রবাসী বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। নিহত আব্দুল হামিদ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গুজরা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। দেশটির জেল কর্তৃপক্ষ জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর আবুধাবির আল সদর জেলায় মারা যান তিনি। স্থানীয় সময় বুধবার এই খবর পাওয়ার পর নিহতের পরিবার ও সংযুক্ত আরব আমিরাতে তার পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করে দূতাবাস। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে। এদিকে প্রবাসী আব্দুস সালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল নিশ্চিত করলেন ট্রাম্প। নেতানিয়াহুকে চুক্তির শর্ত মানতে বাধ্য করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান হামাসের। ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলার কনসেন্স জাহাজ নেওয়া হলো আশদোদ বন্দরে। রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 অধিকার কর্মী। শিগগিরই পাঠানো হবে অন্য দেশে। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ অর্জিতা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।